কি তোমরা উপস্থিত হয়েছো মোটামুটি? স্যার আজকের এক্সাম কি কুইজ আকারে হবে? আর লিখিত হবে। প্রশ্ন থাকবে, প্রশ্নের অ্যান্সার দিবা। তোমাদের তো টাইম কয়টা দেওয়া হয়েছে? দেখছো কি মেলটা? স্যার ডিউ টাইম তো স্যার রাত 11:30 পর্যন্ত। হ্যাঁ, রাত 11:30 নয়, ওটা তোমরা 11টায় শুরু করবে, 8 ঘন্টা টাইম পাবে, আর 5 মিনিট হচ্ছে জমা দেওয়ার টাইম। স্যার এটা কি এমসিকিউ ফর্মে থাকবে নাকি আমরা পিডিএফ করে সাবমিট করব? হ্যাঁ, পিডিএফ করে সাবমিট করবে। স্যার তাহলে টাইম লাগবে স্যার, কারণ এমনি এটা পিডিএফ করতে 5 মিনিট লাগে। সময় লাগে স্যার। পিডিএফ করতে অনেক টাইম লাগে স্যার, অনেক ঝামেলা হয়ে যায় আর স্যার, আপলোড হইতে টাইম লাগে স্যার। ছবি ঝামেলা যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। স্যার টাইম লাগে আমাদের হাতে কোনো আছে স্যার 5 মিনিটও করতে পারবো না তো স্যার আমরা। স্যার ফোনে প্রসেস হতে সময় লাগে এটা পিডিএফ। স্যার আমরা যে লেখাটা লিখি ওইটা স্যার আমাদের ছবি তুলতে হয়, তারপরে হচ্ছে একটা অ্যাপ ব্যবহার করে ওইটারে আবার পিডিএফ বানাতে হয়। তো ওই ছবি তুলতে কিছু টাইম লাগে, তারপর হচ্ছে পিডিএফটা বানাইতে আবার কিছু টাইম লাগে, আবার ওইটা আবার স্যার হচ্ছে নেট ইউজ আপলোড করে করতে হচ্ছে আবার ক্লাসরুমে আপলোড করতে হয়। তো স্যার এখন নেটেরও প্রবলেম হইতে পারে, আবার স্যার ছবি উঠাতেও টাইম লাগে, পিডিএফ বানাতেও টাইম লাগে, ঠিক আবার আছে, নেটেও যদি প্রবলেম হয় তাহলে স্যার 5 মিনিটের তো স্যার কোনোভাবেই আচ্ছা, স্যার তাহলে তো এটা সর্বোচ্চ তোমাদের কত হতে পারে? 15 মিনিট। তোমাদের টাইম হচ্ছে 3 মিনিট স্যার, 15 মিনিটের মতো সময় লাগে। হ্যাঁ, পরীক্ষা দিবা 20 মিনিট আর পরের 15 মিনিট দিবা। স্যার আপলোড টাইমটা স্যার একটু 10 মিনিট দিলে কোনোভাবে স্যার ভালো হইতো স্যার। এই তো আপলোড টাইম 15 মিনিট দিচ্ছি। স্যার পরীক্ষাটা কখন শুরু হবে? পরীক্ষার টাইম যদিও বলা হয়েছে তোমাদের 11টায়, কিন্তু আসলে আমারই ভুল হয়েছে। আমাদের আরেকটা ক্লাস শুরু হবে। 11টার কথা বলা হয়ে গেছে। স্যার এক্সামটা আরেকটু আগে শুরু করেন স্যার, কারণ আমাদের 11:30টায় আবার 11টায় ক্লাস তো আছে। স্যার আরেকটা ক্লাস। হ্যাঁ, তাহলে তোমরা যদি সবাই রাজি থাকো তাহলে 10:30টায় করে দিই। হ্যাঁ স্যার, তাহলে 10:30টায় তাহলে এক্সাম। ভালো হয় স্যার। 10:30টায় ভালো হয়েছে। তো আমরা তাহলে আজকে আগে ক্লাসটা সেরে নিই, যারা এয়ার কন্ডিশনিং এর গতদিন উপস্থিত ছিল না অথবা যাদের ঠিক মতো হয় নাই, আমি তাদের সবার জন্যই আজকে ক্লাস। এখন যারা ধরো থাকবা থাকো এবং দেখে নাও। এয়ার কন্ডিশনিং এ আমাদের দুটো সেকশনের বোধহয় পড়া হয়ে গেছিল। একটা সেকশনের বোধহয় অল্প একটু লেকচার হয়েছিল আর একটা বাকি ছিল কিছু অংশ। তো আমরা এয়ার কন্ডিশনিং নিয়ে সেই আলোচনাটা, যে এয়ার কন্ডিশনিং আসলে বলা হচ্ছে যে ব্রাঞ্চ অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, which deals with the study of conditioning of air. এয়ারের কন্ডিশনিং এর কথা বলা হয়েছে ফর হিউম্যান কমফোর্ট। হিউম্যান বলতে আমরা মানুষ, আমরা যারা বুঝে থাকি আমাদের কমফোর্টের জন্য। কিন্তু এটা যদি আমরা ব্রড সেন্সে দেখি, it is not only for the human comfort, it is also for conditioning for industrial purpose, food processing, storage of food and other materials এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কিন্তু আমরা বেসিক্যালি এখন যেটা দেখবো সেটা হচ্ছে হিউম্যান কমফোর্ট। এখন এই হিউম্যান কমফোর্ট বলতে আমরা কি বুঝি? দেখো, হিউম্যান কমফোর্টের ছোট্ট ডেফিনেশন নিচে দেওয়া আছে, একটা আন্ডারলাইন করে তার নিচ দিয়ে দেওয়া আছে স্টার মার্ক দিয়ে, যে দেখো এইখানে বলা হচ্ছে হিউম্যান কমফোর্ট বলতে আমরা কি বুঝে থাকি। এটা শুধু ফিজিওলজিক্যাল বা সাইকোলজিক্যাল কন্ডিশনই না, হিউম্যান কমফোর্ট বলা হচ্ছে বলতে হচ্ছে যে এটার একটা ডেফিনেশন বিভিন্ন জন অনেকে অনেক রকম ডেফিনেশন দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট ডেফিনেশন যেটা আসছে সেটা আশ্রির
যেটা বলা হচ্ছে আমেরিকান সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়াররা যে ডেফিনেশনটা দিয়েছে আমরা সেটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করে নিই। এটার মধ্যে বলা হচ্ছে দেখো হিউম্যান কমফোর্ট ইজ দ্যাট কন্ডিশন অফ মাইন্ড হুইচ এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন উইথ দ্য থার্মাল এনভায়রনমেন্ট। হচ্ছে মানুষের একটা হিউম্যান কমফোর্ট বলতে আমরা বুঝবো যে এটা হচ্ছে কমফোর্ট অফ নট অনলি যে ফিজিক্যাল নট ইট অলসো মাইন্ডের কথা বলা হচ্ছে। এটা শারীরিক এবং মানসিক দুটোরই আমরা স্যাটিসফ্যাকশন পাবো। সেটা কার সাথে? এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন উইথ দ্য থার্মাল এনভায়রনমেন্ট। থার্মাল এনভায়রনমেন্ট দিয়ে যেটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো সেটাই হচ্ছে আমাদের কমফোর্ট, হিউম্যান কমফোর্ট। তাহলে এয়ার কন্ডিশনিং এ প্রথম যে শর্তটাই হচ্ছে যে আমরা হিউম্যান কমফোর্টটাকে মেনটেন করাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এখানে হিউম্যান কমফোর্টটাকে মেনটেন করতে গেলে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং কমফোর্ট এয়ার কন্ডিশনিং। এর মধ্যে দেখো তোমাদের বলেছে চারটের কথা বলা হয়েছে, টেম্পারেচার অফ এয়ার, হিউমিডিটি অফ এয়ার, পিউরিটি অফ এয়ার অ্যান্ড মোশন অফ এয়ার। এই চারটের কথা বলা হয়েছে, টেম্পারেচার অফ এয়ার, হিউমিডিটি অফ এয়ার, পিউরিটি অফ এয়ার, মোশন অফ এয়ার। তো টেম্পারেচার অফ এয়ার, কারণ ফার্স্ট কন্ডিশন বুঝতেছেই যে টেম্পারেচার বেশি হলে আমাদের গরম লাগে, বেশি ঠান্ডা হলে ঠান্ডা লাগে। আমাদের এমন একটা টেম্পারেচার দরকার যেখানে আমরা কমফোর্ট ফিল করব। তো তাহলে এটা কি করতে হবে? এটাকে একটা টেম্পারেচার মেনটেন করতে হবে, ইনক্লুজ দি স্পেস ইভেন দ্য টেম্পারেচার অফ দ্য আউটসাইড এয়ার ইজ অ্যাবাভ অর বিলো দ্য ডিজায়ার্ড রুম টেম্পারেচার। আমরা রুমের যে টেম্পারেচার চাই তার বাইরের টেম্পারেচার তার থেকে বেশি হোক বা কম হোক সেটা না, আমাদের রুমের একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং হিউমিডিটি লাগবে। এবং সেটা কি হচ্ছে বলা হচ্ছে দেখো, it may noted that the human being feels comfort when the air is at 21 degrees Celsius with 56% relative humidity. তোমরা যেখানে পড়ে আসলা রিলেটিভ হিউমিডিটির কথা, সেটাই দেখতেছো বলতেছে 50%, 56% যদি রিলেটিভ হিউমিডিটি হয় এবং সেখানে এয়ারের টেম্পারেচার যদি 21 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে দেখা যাচ্ছে যে মানুষ বা হিউম্যান বিং কমফোর্ট ফিল করে। তাহলে আমরা চাইবো যে রুমের টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস এবং 56% রিলেটিভ হিউমিডিটি যেন মেনটেন করা যায়। তাহলে এটা হলে আমরা কিন্তু ফিল করব যে আমাদের ফিলিংসটা, হিউম্যান কমফোর্টটা খুব বেটার ফিল করছি আমরা। এখন দেখো এখানে হিউমিডিটি অফ এয়ারের কথাও বলা হয়েছে, যদিও এখানে বলে দিলাম রিলেটিভ হিউমিডিটি 56%, কিন্তু পরের এটি বলতেছে যে এই হিউমিডিটিটাকে তো কন্ট্রোল করতে হবে, একেবারে তো 56 থাকতে পারে না, এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং হতে পারে contents of air during summer or winter respectively in order to produce comfortable and healthy condition. কারণ সামারে একরকম থাকবে, উইন্টারে আরেক রকম থাকবে। তাহলে হচ্ছে কি যে সামারে হোক আর উইন্টারই হোক আমাকে এইটা মেনটেন করতে হবে। তাহলে এখন কোন সময় কতটুকু থাকার দরকার এই কমফোর্টটা ফিল করার জন্য বলতে জেনারেল সামার এয়ার কন্ডিশনিং the relative humidity should not be less than 60%. দেখো সামারে আমরা চাইবো না যে less than 60% হোক, whereas for winter air conditioning should not be more than 40%, আর উইন্টারে 40% এর বেশি হবে না। তাহলে এটাও আমার খেয়াল রাখতে হবে। এটা তো জেনারেল কথা বলা হয়েছে, কিন্তু এটা হচ্ছে সামার এবং উইন্টারের কথা বলে দেওয়া হলো যে যদি আমার সামারে হয় তাহলে এয়ার কন্ডিশন হিউমিডিটি নট লেস দ্যান 60%, 60% এর নিচে হওয়া যাবে না। আর যদি উইন্টার হয় তাহলে এটা নট মোর দ্যান 40%। এখন থার্ড বলতেছে পিউরিটি অফ এয়ার। দেখো ঘরের মধ্যে সবকিছুই আছে, সব কমফোর্ট ফিল করতেছি, তোমার রিলেটিভ হিউমিডিটি মেনটেন করলা, টেম্পারেচার মেনটেন করলা, কিন্তু ভিতরের ঘরটা সেটা ভিতরের ইয়ারটা একটু ভ্যাপসা ইয়ার, অথবা ভিতরে কেউ একজন অন্য কিছু স্মোক করে বা কিছু করে রেখে গেছে, দিয়ে ঘরটাকে গন্ধ করে রেখে গেছে। তাহলে হচ্ছে কি হিউমিডিটি অফ এয়ারের পাশাপাশি পিউরিটি অফ এয়ারও কিন্তু দরকার, যে এটা অবশ্যই যেন পিওর হতে হয়, কারণ আমরা যে শ্বাস প্রশ্বাসটা নিব সেখানে যেন আমাদের কোনো কষ্ট না হয়। এই জন্য বলছি ইট ইজ দ্য অবভিয়াস দ্যাট প্রপার ফিল্টারেশন, ক্লিনিং অ্যান্ড পিউরিফিকেশন অফ এয়ার ইজ এসেন্সিয়াল টু কিপ ইট ফ্রি ফ্রম ডাস্ট অ্যান্ড আদার ইম্পিউরিটিস, যাতে আমার ঘরের ভিতরে কোনো রকমের কোনো ডাস্ট বা কোনো ফ্রি পার্টিকেলস না থাকে, এবং এটা পিওরলি পিউরিফাইড এয়ার হতে হবে, ক্লিনিং এবং ফিল্টারেট এয়ার হতে হবে। এবং লাস্টে দেখতে বলতেছে যে মোশন অফ এয়ার, ঘরটা একেবারে আবদ্ধ হয়ে যদি রাখো তাহলেও হবে, এখানে মোশন অফ এয়ার থাকতে হবে, ফ্রেশ এয়ার ঢুকবে
আবার তোমার ইয়ার বাইরে কমফোর্ট হওয়ার পরে আবার সে বেরিয়ে চলে যেতে হবে, এইরকম একটা মোশন অফ ইয়ার থাকতে হবে। তাহলে এই চারটা যদি ফিলফিল করতে পারি, চারটা কন্ডিশন, দেন এটি বলবো যে আমরা এই ফ্যাক্টর কয়টা কমফোর্ট এয়ার কন্ডিশনিং এর জন্য রেসপন্সিবল, বা এই দিস আর দ্য রিকোয়ারমেন্টস অফ কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম। এখন এই কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম যেটা আমরা দেখতেছি, যেখানে বললাম যে আমরা যেহেতু ইয়ার নিয়ে এখানে কথা বলতেছি, যে কারণে হচ্ছে এটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের কথা আসছে। এই এয়ার কন্ডিশনিং সিস্টেমে হোয়াট আর দ্য ইকুইপমেন্টস, কি কি ইকুইপমেন্ট দরকার। তো এই ইকুইপমেন্ট গুলার মধ্যে দেখো বলতেছে সার্কুলেটিং ফ্যান, এয়ার কন্ডিশনিং ইউনিট, সাপ্লাই ডাক্ট, সাপ্লাই আউটলেটস, রিটার্ন আউটলেটস এবং ফিল্টার্স। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 6টা ইকুইপমেন্টের কথা বলা হয়েছে। সার্কুলেশন ফ্যান বলছেন দি মেন ফাংশন অফ দিস ফ্যান ইজ টু মুভ এয়ার টু অ্যান্ড ফ্রম দ্য রুম। তার কাজই হচ্ছে রুমের থেকে ভিতরে নিয়ে আসা অথবা বাইর করে দেওয়ার যে এয়ারটা দরকার, সেটার জন্য আমাদের একটা সার্কুলেশন ফ্যান দরকার। এয়ার কন্ডিশনিং ইউনিট, it is the unit which consists of the cooling and dehumidifying processes for summer air conditioning or heating and humidification process for winter air conditioning. মানে যে ইউনিটটা আমার এই এয়ার কন্ডিশনিংটাকে ঠিক করবে, কুল করবে অথবা হিটিং করবে, এই ইউনিটটা আমার লাগবে। যে ইউনিটটার মধ্যে কি হতে হবে, কুলিং এন্ড ডিহিউমিডিফিকেশন প্রসেস থাকতে হবে ফর ইয়ারের সামারের জন্য, আর আমার হিটিং আর হিউমিডিফিকেশন থাকবে উইন্টার এয়ার কন্ডিশনিং এর। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। স্যার সার্কুলেশন ফ্যান বলতে কি স্যার আমরা স্যার যে এসি যে স্যার ওই মানে বাইরে যে ফ্যানটা দেখি স্যার, ওইটাই কি স্যার বোঝাচ্ছে? হ্যাঁ আসছে, দেখো তারপর এখানেও দেখো ওটার সাথে যে ইউনিটটা আমার বাইরে থাকে সেখানে একটা ফ্যান থাকতেছে, ওর মধ্যে দেখো কুলিং আর হিউমিডিফাইং প্রসেস জন্য আমার থাকবে কুলিং করা, ডিহিউমিডিফিকেশনের থাকবে, আবার হিটিং এবং হিউমিডিফিকেশন প্রসেসও থাকবে, দুটোই থাকতে হবে। তারপরে দেখো সাপ্লাই ডাক্ট বলছি ইট ডাইরেক্টস দ্য কন্ডিশন এয়ার ফ্রম দ্য সার্কুলেটিং ফ্যান টু দ্য স্পেস টু বি এয়ার কন্ডিশন এট প্রপার পয়েন্ট। সাপ্লাই ডাক্ট হচ্ছে যে যেমন ধরো কতগুলো আসে বাইরে ইউনিট বসায় রাখছো, যেখান থেকে এয়ারটাকে সার্কুলেট করে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসবে? তুমি তোমার রুমের ভিতরে, তুমি তোমার অফিস রুমে, অথবা তোমার অন্য কোনো স্পেসে। তাহলে সেই জায়গাটায় নিয়ে আসার জন্য সাপ্লাইটা কোথায় দিয়ে দিবে? এমনি তার ওপেন দিবা না, তুমি একটা ডাক্টের মাধ্যম দিয়ে নিয়ে এসে তুমি ভিতরে ছাড়বা। তো সেটা করার জন্য যে সাপ্লাই ইউনিটটা থাকবে সেটাকে বলা হচ্ছে সাপ্লাই ডাক্ট, যার মাধ্যম দিয়ে এয়ারটা এসে তুমি যে জায়গাটা, যে রুমটাকে বা যে ঘরটাকে অথবা যে স্পেসটাকে ঠান্ডা করতে চাচ্ছ, সেই জায়গাটাতে যেন প্রপারলি এসে এটা ইন্টার করতে পারে, সেটার জন্য সাপ্লাই ডাক্ট। সাপ্লাই আউটলেটস বলা হচ্ছে দিস আর দ্য গ্রিলস হুইচ ডিস্ট্রিবিউট দ্য কন্ডিশন এয়ার ইভেনলি ইন দ্য রুম। এটা সাপ্লাই আউটলেটস বলছে যেখান দিয়ে তোমার বেরোবে, এটা অনেকটা গ্রিলের মতো দেখতে মনে হবে, যে ছাকনা টাইপের গ্রিল দেওয়া আছে, হুইচ ডিস্ট্রিবিউট দ্য কন্ডিশন এয়ার ইভেনলি ইন দ্য রুম। ঘরের মধ্যে যে তুমি ডিস্ট্রিবিউট করবে, একটা জায়গায় ছেড়ে দিলে তো একটা জায়গায় এসে পড়বে ইয়ারটা, কিন্তু আমি যদি এটাকে সার্কুলেট করে দিতে পারি, আমি ছড়াই দিতে পারি, তাহলে কি হবে? রুমটা দ্রুত ঠান্ডা হবে। এই জন্য কি বলা হচ্ছে সাপ্লাই আউটলেটস। Return outlets, these are the opening in a room surface which allow the room air to enter the return ducts. এটা হচ্ছে কিছু স্পেস থাকে রুমের মধ্যে, যেখান থেকে এটা রুমটাকে এয়ার কন্ডিশন করার পরে এটাকে বের করে দিতে হবে। সেটা বের করে দেওয়ার জন্য যে প্রসেস বলতেছে সেটাই বলতেছে রিটার্ন আউটলেট, বেরিয়ে দেওয়া। আর ফিল্টার বলা হচ্ছে দি মেন ফাংশন অফ দ্য ফিল্টার্স ইজ টু রিমুভ ডাস্ট, ডার্ট এন্ড আদার হার্মফুল ব্যাকটেরিয়া ফ্রম দ্য এয়ার। এটা হচ্ছে একটা ফিল্টার, তুমি যেখান দিয়ে এয়ারটাকে নিয়ে আসছো বাইরে থেকে, সেখানে একটা ফিল্টার ইউজ করে যাতে কোনো রকমের ডাস্ট বা ডার্ট বা হার্মফুল ব্যাকটেরিয়া এয়ারের যেন ভিতরে না আসতে পারে, সেটাকে বলা হচ্ছে ফিল্টার। তাহলে এই 6টা কম্পোনেন্ট দিয়ে আমরা যে ইউনিটটাকে তৈরি করব, সেটাই হচ্ছে আমার এয়ার কন্ডিশনিং সিস্টেমের ইউনিটটাকে মেন করতে বলা হচ্ছে, যে এই 6টা জিনিস লাগবে যদি এটাকে প্রপারলি একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমকে আমরা ডিফাইন করতে যাই। এখন এয়ার কন্ডিশনিং সিস্টেমকে আমরা হাউ ইউ ক্যান ক্লাসিফিকেশন অফ এয়ার কন্ডিশনিং সিস্টেম, আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেমটাকে কি করে ক্লাসিফাই করব। যে ক্লাসিফিকেশন অফ এয়ার কন্ডিশনিং সিস্টেমকে দেখো যে আমাদের ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য পারপাস,
অ্যাকর্ডিং টু দ্য সিজন অফ দ্য ইয়ার, অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইকুইপমেন্ট। তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ক্লাসিফিকেশন যখনই আমরা বলবো তখনই আমাদের এই ক্লাসিফিকেশনের মধ্যে আসতে হবে যে দেখো তিনটে ভাগ বলা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য পারপাস, তাহলে দেখো আমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেম অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইকুইপমেন্ট এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। আবার অ্যাকর্ডিং টু দ্য পারপাস অনুযায়ী দেখো শ্রাবণ তোর মাইকটা একটু তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য পারপাস অনুযায়ী দেখো আবার দুই ভাগে ভাগ করেছি, কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম। অ্যাকর্ডিং টু দ্য সিজন করা হয়েছে উইন্টার এয়ার কন্ডিশনিং, সামার এয়ার কন্ডিশনিং, ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। আর অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী হচ্ছে ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম আর সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। তাহলে দেখো যে আমরা যদি ক্লাসিফিকেশন বলি হাউ এয়ার কন্ডিশনিং সিস্টেমস আর ক্লাসিফাইড, তাহলে ফার্স্ট তোমরা বলবো এটা থ্রি ওয়েতে ভাগ করা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য পারপাস, অ্যাকর্ডিং টু দ্য সিজন অফ দ্য ইয়ার আর অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইকুইপমেন্ট। আর অ্যাকর্ডিং টু দ্য পারপাস অনুযায়ী আবার দুই ভাগে, কমফোর্ট এয়ার কন্ডিশনিং, ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং। অ্যাকর্ডিং টু সিজন হচ্ছে উইন্টার এয়ার কন্ডিশনিং, সামার এয়ার কন্ডিশনিং, ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং। আর অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম আর সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেমের দেখো বলতেছে যে এটা তো আমরা একটু আগেই বলে নিয়েছি যে 21 ডিগ্রি সেলসিয়াস, এবং সেখানে আমাদের তোমার হিউমিডিটি 50% যদি রিলেটিভ হিউমিডিটি হয়। তারপরেও বলতেছে যে the sensible factors is generally kept as following, যে দেখো যদি ফর রেসিডেন্স হয় বা প্রাইভেট অফিস হয় তাহলে এটাকে গুণ করতে হবে 0.9 দিয়ে, ফর রেস্টুরেন্ট আর বিজে অফিস যদি হয় 0.8 দিয়ে, অডিটোরিয়াম আর সিনেমা হল যদি হয় 0.7, আর বলরুম, ড্যান্স হল এটসেট্রা যদি 0.6 দিয়ে। তাহলে আমাদের যদি কখন প্রবলেম করলে আমাদের প্রবলেমের মধ্যে কোন টাইপের বলছে, রেসিডেন্সের কথা না রেস্টুরেন্টের কথা না অডিটোরিয়ামের কথা না বলরুমের কথা, তাহলে যেটা পাবা সেটাকে আমাদের এই ফ্যাক্টর গুলো জানতে হবে, 0.9, 0.8, 0.7 বা 0.6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। যেটা দেখবে 1 নম্বরে করে দেওয়া আছে, আমরা একটু পরে অঙ্কেতে আসি, আমরা আগে পড়াশোনাটা একটু দেখে নিই। তাহলে আমাদের এই কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যেও দেখো আবার তাদের সেন্সিবল ফ্যাক্টর কতটুকু লাগছে, কি কোন পারপাজে আমরা এয়ার কন্ডিশনিংটাকে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে এই সেন্সিবল ফ্যাক্টরটা দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। স্যার সেন্সিবল হিট ফ্যাক্টরটা কি? হ্যাঁ, সেন্সিবল হিট ফ্যাক্টরটা কি এটা বুঝতে পারি। ক্লাস কি খুলে নেই কোনে পরে বাথরুমে গেছে মানে কি পেয়েছো কিছু? স্যার সেন্সিবল হিট ফ্যাক্টরটা অলরেডি বুঝতে বলা পারি। হয়েছে তোমাদের। আমি আসলে বলবো, তুমি তোমার নামটা কি বলো তো বাবা? আচ্ছা, আরেকবার পরে আমি আসতেছি। আর দেখো ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম, যেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাজে আমরা ব্যবহার করে থাকি, এখানে প্রপার এয়ার কন্ডিশনিং দরকার, নট অনলি ফর দ্য হিউম্যান কমফোর্ট অফ দ্য, এখানে ধরো যে সমস্ত মেশিন পত্র আছে, মেশিনারিজ আছে, ইলেকট্রনিক্স গুডস আছে, সেগুলোকেও কিন্তু মেনটেন করা আমাদের দরকার। বলেছে সামটাইমস দিস মেশিনস অলসো রিকোয়ার এ পার্টিকুলার মেথড অফ অ্যাক্রোমেট প্রসেসেস। তো দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু আমাদের সফিস্টিকেটেড ইলেকট্রনিক্স গুডস যে সমস্ত জায়গা আছে, মেশিন আছে, সেখানেও কিন্তু এয়ার কন্ডিশনিং সিস্টেমটা দরকার। এখন আসো যে আমাদের এয়ার কন্ডিশনিং যেটা আমরা দ্বিতীয় নম্বরে আসছি, সেটা হচ্ছে উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম আর সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম। সামার এয়ার কন্ডিশনিং সিস্টেমটা আমরা কিভাবে লাগবো? সামার এয়ার
কন্ডিশনিং এ হচ্ছে যে আমাদের হিউম্যান কমফোর্টের জন্যই দেখো আমাদের উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেমে কি কি দেওয়া আছে। এটা হচ্ছে স্পেস, এখানে দেখা যাচ্ছে যে কন্ডিশনড স্পেস, মানে যে স্পেসটা আমরা কন্ডিশন করতে চাই, অথবা ধরো এটাই যদি আমাদের রুম হয় তাহলে রুমটাকে আমরা এয়ার কন্ডিশন করতে চাই। এখান থেকে দেখো কি বলতেছে, সার্কুলেটিং এয়ার প্রথমেই আসছে দেখো বাইক থেকে আউটসাইড ইয়ার আসতেছে কার মাধ্যম দিয়ে, একটা ড্যাম্পারের মাধ্যম দিয়ে, যেখানে ড্যাম্পারটা হচ্ছে অনেকটা যে ওয়ান এ পাথের মতো, যখন বাইক থেকে আসবে তখনই শুধুমাত্র এটা ওপেন হবে, যে আউটসাইড ইয়ার না আসলে এটা কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে ভিতরে যে সার্কুলেটিং এয়ার যখন আসবে তখন এই পথটা বন্ধ থাকলে আর বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে কি করবে, একটা ফিল্টারের মাধ্যমে, যে আমাদের ইকুইপমেন্ট গুলার কথা বলছি, একটা ফিল্টারের কথা। তাহলে ফার্স্ট ইয়ারটাকে আমরা ফিল্ট্রেট করতে হবে, আউটসাইড ইয়ার যেটা আসছে ফিল্টার করার পরে এটা আমরা প্রি হিটারের মাধ্যমে নিয়ে যাচ্ছি, যে প্রি হিট করে নিচ্ছি। তারপরে দেখো যে হিউমিডিফায়ার, যে হিউমিডিফাইড করা হচ্ছে, কারণ প্রপার হিউমিডিফিকেশন আমার দরকার, কত লাগবে রিলেটিভ হিউমিডিটি সেটা মেনটেন করার জন্য। দেন এটা রিহিট কয়েলের মাধ্যমে নিয়ে যাচ্ছি। যেহেতু উইন্টার, স্বাভাবিকভাবে আউটসাইড এয়ার টেম্পারেচার আমার 21 এর থেকে কম থাকবে, তো কম থাকলে সেটাকে কি করতে হবে, আমাকে রিহিট কয়েলের মাধ্যমে রিহিট করার পরে রিহিট কয়েলে নিয়ে যে প্রপার টেম্পারেচার করে এটা সার্কুলেটিং ফ্যান দিয়ে আমরা কন্ডিশন স্পেসে পাঠিয়ে দিচ্ছি। এখন এই কন্ডিশন স্পেসে আমরা এয়ার কন্ডিশনিং রুমের মধ্যে বসে এরপরে যে এয়ারটা কন্ডিশন করার পর বেরিয়ে যাচ্ছে সেটা সার্কুলেটেড এয়ার আবার বেরিয়ে যাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি প্রসেসটা ওয়ার্ক করতেছে। তাহলে এখানে কন্ডিশন স্পেস, সার্কুলেটেড এয়ার বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা ফিল্টার করার পরে ফিল্ট্রেট করে প্রিহিটার করছি, প্রিহিটারের মাধ্যম দিয়ে প্রিহিট করে আমরা হিউমিডিফায়ারে নিচ্ছি, হিউমিডিফিকেশন করার পরে আমরা রিহিট কয়েল দিয়ে আবার আমরা সার্কুলেটিং ফ্যানে নিয়ে যাচ্ছি, যে ফ্যানটা আমার কন্ডিশন স্পেসে সেটাকে সার্কুলেট করছে। তো দিস ইজ আমাদের উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম। এখন যদি বলা হয় যে হাউ উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম ওয়ার্কস, তাহলে এখানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে লিখে দেওয়া আছে, সেই জিনিসগুলাই তোমরা পড়বা, যে পড়ে এই ছবি দিয়ে তোমাকে বোঝাতে হবে। যখনই তুমি কোনো উত্তর দিবা তখন অবশ্যই এই ছবিটা আঁকবা, এবং এখানে মাথায় রাখতে হবে যে whether it is summer air conditioning system or winter air conditioning system, এটা this is for only winter air conditioning system, কারণ এখানে চেনাই যাচ্ছে যে রিহিট কয়েল, কারণ শীতকালে বাইরের ইয়ার আউটসাইড দ্য রুম সেটা কিন্তু ঠান্ডাই থাকে, যে কারণে এটাকে হিট করে নিয়ে আসতে হয়। আর যদি খাবার হতো তাহলে কি হতো, এটা আরো ঠান্ডা করতে হতো। এখন দেখো আমরা যখন সামার এয়ার কন্ডিশনিং সিস্টেমে যাচ্ছি ওই একই জিনিসে আছে, দেখো কন্ডিশন স্পেস রাখা আছে, সার্কুলার এয়ার আছে, আউটসাইড এয়ার, ড্যাম্পার আছে, ফিল্টারের জায়গায় আছে। এখানে দেখো কুলিং কয়েল দেওয়া আছে, আর আগেরটাতে কি ছিল, কি দেখলাম, কি দেখে আসলাম, প্রি হিটার ছিল স্যার, প্রি হিটার ছিল, প্রি হিট করতে হচ্ছে। আর আমার এখানে কি করতে হচ্ছে, কুলিং কয়েল লাগিয়ে এটাকে কুল করতে হচ্ছে। যখনই কুল করবা তখন কি হবে, সাম ওয়াটার পার্টিকেল ফর্ম করতে পারে, সেটা হচ্ছে কি আমরা সাম্পে যা মাধ্যম দিয়ে হিট দিয়ে একটা প্রপার এটা পারফোরেটেড মেমব্রেনের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, যাতে প্রপারলি যে 21 ডিগ্রি আমার দরকার সেটা করে আমি যেন সার্কুলার ফ্যানটি কন্ডিশন স্পেস আবার দিয়ে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে, দেখো ছবি দুটো একই, কিন্তু শুধুমাত্র তফাৎ এই জায়গাটায়, এখানে কুলিং কয়েল, ওখানে প্রিহিটার লাগানো আছে, এখানে ডিহিউমিডিফায়ার ছিল, আর এখানে হিটিং কয়েলের জায়গায় আছে, কিন্তু এখানে শুধুমাত্র একটা পারফোরেটেড মেমব্রেন দিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যম দিয়ে যাবে কেন ওয়াটার পার্টিকেল না চলে যায়, এটুকুই শুধু। আর বাদ বাকি এটাই। এখন দেখা যাচ্ছে যে এই কন্ডিশন স্পেস কিন্তু সব একই আছে, আমাদের স্পেস ফ্যান ঠিকই আছে, আমাদের সার্কুলেটেড এয়ার ঠিকই আছে, আউটসাইড এয়ার ঢোকার, ইনিশিয়ালি আউটসাইড এয়ার ঢোকার ব্যবস্থা আছে, ড্যাম্পার লাগানো আছে, ফিল্টারের জায়গায় আছে। শুধুমাত্র এই জায়গাটার পরিবর্তন দিয়েই আমরা সামার এবং উইন্টারটাকে ডিফাইন করে নিচ্ছি। তাহলে যদি আমরা সামার এবং উইন্টারের জন্য আলাদা যখন বলবো, তখন সামারের জন্য সামারের ছবি আঁকে তোমরা বর্ণনা করবা, আর উইন্টারের ক্ষেত্রে উইন্টারেরটা দিয়ে বর্ণনা করবা। স্যার সামার এয়ার কন্ডিশন সিস্টেমে স্যার মানে হিটার কেন থাকে, হিটিং কয়েলটা কেন থাকে? দেখো কুলিং কয়েল দেওয়ার ফলে কুল করার পরে এটা এমন হতে পারে যে 21 ডিগ্রি নিচে নেমে যাচ্ছে কুল করতে,
আমার তো কমফোর্টের জন্য কতটুকু দরকার? 21 ডিগ্রি দরকার। অর্থাৎ আমার এই হিটিং কয়েলটা থাকবে যাতে ওই টেম্পারেচারটা আমি মেনটেন করতে পারি 21 ডিগ্রি। তাহলে কি ড্যাম্পার দিয়ে একবার বায়ু নিলেই কি হয়ে যাবে? হ্যাঁ, স্যার ড্যাম্পার থেকে একবার মানে বাইরে থেকে একবার বায়ু নিয়ে আসলেই তো তারপরে কি হ্যাঁ, স্যার এটা তো চলতে থাকবে? কন্টিনিউয়াস সিস্টেম চলতেছেই, আর তো তোমার দরকার পড়তেছে না। আবার দরকার হলে নিয়ে আসতে হবে। আচ্ছা, ফ্যানের এখান থেকে কি বায়ু বের হওয়ার কোনো সম্ভাবনা আছে? তুমি তো দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে, এই ফ্যানটা সার্কুলেট করে আবার কোথায় দিয়ে ঢুকাই দিচ্ছে, কন্ডিশন স্পেসে ঢুকাই দিচ্ছে। এখানে তো বাড়ানোর কোনো রাস্তা রেখেছে কি? তো পাম্প দিয়ে যে নিচ থেকে যে পানি তুলে উপরে ট্যাঙ্কে পাঠাও, তাহলে পাম্প থেকে কি পানি বাইরে বাড়ায় না তোমার নিচের রিজার্ভার থেকে উপরে রিজার্ভারে যায়? তো এই হচ্ছে দুটো আমাদের নেক্সট যেটা আসছে, সেটা হচ্ছে ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। দেখো ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম যে ধরো সারা বছরই লাগে, আমারও লাগতেছে উইন্টারেও লাগতেছে, আমার সারা বছরই চালাবো। যেমন ধরো আমাদের বড় বড় স্থাপনা, সংসদ ভবন বা এরকম যে সমস্ত জায়গা আছে, বড় মার্কেট গুলো আছে, যেখানে সারা বছরই আমাকে এয়ার কন্ডিশনিং সিস্টেমটাকে মেনটেন করতে হয়, সেগুলো ক্ষেত্রে যে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা আমরা ব্যবহার করব বোথ ফর উইন্টার এবং সামার, সেটাই হচ্ছে আমাদের ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। এটা কম্বিনেশন বলছে provided year round air conditioning, the arrangement of the combination should be such that one part is working in winter and other part is in summer. For example, heating and humidification is needed in winter, whereas cooling and dehumidification is needed in summer. তাহলে দেখা যাচ্ছে একটা সিস্টেমের মধ্যে সারা বছর চালানোর মতো অ্যারেঞ্জমেন্ট করে রাখা। এখন দেখো ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম, আমাদের থার্ড ভাগ যেটা ছিল ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম, আবার দেখো দুই রকম বলা হচ্ছে, উইন্ডো ইউনিট আর ভার্টিক্যাল প্যাকড ইউনিট। উইন্ডো ইউনিট হচ্ছে যে আমরা সাধারণত ওই যে উইন্ডোতে বসিয়ে রাখি যেগুলো, বলা হচ্ছে যে these are the self contained units of small capacity of 1 ton to 3 tons and are maintained on a window or through the wall, অথবা দেওয়াল ফুটা করে অথবা আমরা জানলার উপরে বসাই। বলছে যারা এমপ্লয়েড কন্ডিশন দ্য ইয়ার ইন ওয়ান রুম অনলি, এগুলো কিন্তু পার্টিকুলারলি একটা রুমের জন্যই হবে, এটা দিয়ে কিন্তু অন্য কোনো রুম আর করা যাবে না। যে রুমে তুমি জানলাই বসাবা অথবা যে রুমের ওয়াল কেটে তুমি বসাবা, সেটা হচ্ছে অনলি ফর ওই রুমের জন্য। বলছে ইফ দ্য রুম ইজ বিগার ইন সাইজ দেন 2 or more units are installed, সেক্ষেত্রে একটা হবে না, সেখানে একের অধিক বসাতে হবে। This is the window type. আবার কিছু আছে vertical packed unit. These are the also self-contained units of bigger capacity. যদি ক্যাপাসিটি এগুলো 1 থেকে 3 টনের বেশি হয়, 5 থেকে 10 টন, এগুলো ইনস্টল করা হয়। কোথাও কোথাও বলছে this is very useful for conditioning the air of a restaurant, bank or small office. এবং এটা দেখো যে যখন একটু ধরো বড় অফিস হচ্ছে বা একটা ব্যাংক হচ্ছে বা রেস্টুরেন্ট হচ্ছে, সেরকম ক্ষেত্রে আমরা এইরকম ভার্টিক্যাল প্যাকড ইউনিট সাধারণত বসায়, যেটার ক্যাপাসিটি 5 থেকে 10 টনের। এই টাইপের গুলো সাধারণত বসানো হয়। আর ছোট রুমে বা সিঙ্গেল রুমের জন্য আমরা বসাই উইন্ডো ইউনিট। তবে উইন্ডো ইউনিটের রুমটাও যদি এবার বড় হয়, সেখানেও বলা হচ্ছে যে রুমের সাইজটা যদি একটু বড় হয়, তা সেখানে আমরা একের অধিক বসাতে পারি। সেটাও উইন্ডো টাইপই হবে, অথবা রুমের ওয়াল কেটে বসাবো, কিন্তু আমরা সেখানে বলতেছি দিস আর দ্য উইন্ডো টাইপ। এবার দেখো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম বলছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম হুইচ ইজ অ্যাডাপ্টেড when the cooling capacity require 25 tons or more. যদি এটার কুলিং ক্যাপাসিটি 25 টনস এর বেশি হয়, তবে সেই সমস্ত জায়গাতে সাধারণত সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমটা ব্যবহার করা দরকার। বলছে এয়ার কন্ডিশনিং সিস্টেম ইজ অলসো অ্যাডাপ্টেড when the air flow is more than 300 meter cube per minute or different zones in a building or to be কন্ডিশন, অথবা এমন হতে পারে যেখানে এয়ার ফ্লো রেটটা 300 মিটার পার মিনিট, প্রতি মিনিটে 300 মিটার, অথবা বলতে হচ্ছে অর ডিফারেন্ট জোনস ইন এ বিল্ডিং আর টু বি কন্ডিশন, অথবা কোনো বিল্ডিং এর ডিফারেন্ট জোনে আমাকে এটাকে ঠান্ডা করতে হবে। সেই রকম ক্ষেত্রে
আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করব। তো এই তোমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেমের তাহলে তোমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে কি কি থাকলো? ডেফিনিশন অফ এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং ফার্স্ট হচ্ছে হিউম্যান কমফোর্ট। হিউম্যান কমফোর্ট বলতে আমরা কি বুঝি বা কিভাবে ডিফাইন করব সেটা দেখো নিচে ডেফিনিশন দেওয়া আছে। হিউম্যান কমফোর্ট ইজ দ্যাট অফ কন্ডিশন অফ মাইন্ড হুইচ এক্সপ্রেস স্যাটিসফ্যাকশন উইথ দ্য থার্মাল এনভায়রনমেন্ট। এটা কি বলা হচ্ছে হিউম্যান কমফোর্ট। যার ডেফিনেশনটা দিয়েছে আসছে আমেরিকান সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়াররা এই ডেফিনেশনটা দিয়েছে। এখন হিউম্যান কমফোর্টের জন্য কি কি কন্ডিশন দরকার? এটা চারটার কন্ডিশন এয়ার কন্ডিশনিং বলছে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলা হয়েছে। টেম্পারেচার অফ এয়ার, হিউমিডিটি অফ এয়ার, পিউরিটি অফ এয়ার এন্ড মোশন অফ এয়ার। এই চারটা জিনিস দরকার আমাদের হিউম্যান কমফোর্টের জন্য। এয়ার কন্ডিশনিং সিস্টেমের ইকুইপমেন্ট গুলা কি কি দেখো। ইকুইপমেন্টের কথা বলা হয়েছে সার্কুলেশন অফ ফ্যান, এয়ার কন্ডিশনিং ইউনিট, সাপ্লাই ডাক্ট, সাপ্লাই আউটলেটস, রিটার্ন আউটলেটস এন্ড ফিল্টার্স। তাহলে 6টা কম্পোনেন্টের কথা বলা হয়েছে আমাদের। Circulation of fan, air conditioning unit, supply duct, supply outlets, return outlets and filters. So the classification of air conditioning এর মধ্যে কি কি আসলো? How we can classify it হচ্ছে according to the purpose, according to the season of the year, or according to the arrangement of the equipment. According to the purpose অনুযায়ী আবার দুই ভাগে, একটা comfort air conditioning and industrial air conditioning system. According to the season হচ্ছে winter air conditioning, summer air conditioning, year round air conditioning system. আর according to arrangement হচ্ছে unitary air conditioning system and central air conditioning system. তো আমরা কমফোর্ট এবং ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং, কমফোর্টের জন্য 21 ডিগ্রি এবং আমরা 50% রিলেটিভ হিউমিডিটি এবং সেন্সিবল হিট ফ্যাক্টর আমরা দেখছি যে দেওয়া আছে ডিফারেন্ট পারপাজের জন্য। রেসিডেন্সে কত হবে, রেস্টুরেন্টে কত হবে, অডিটোরিয়ামে কত হবে, বলরুম যদি হল ড্যান্স হয় তাহলে সেখানে কত হবে। এরপরে আমরা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম। ইন্ডাস্ট্রিয়াল পারপাজে যেগুলো ব্যবহার করি আমরা, যে সমস্ত মেশিনারি, সফিস্টিকেটেড ইলেকট্রনিক গুডস, এই সমস্ত জায়গায় সাধারণত যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম। এরপরে যে আমাদের আসলো যে উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম, সেটার ফিগারটা আমরা দেখলাম এবং কি করে এটা ওয়ার্ক করে সিস্টেমটা সেটা বর্ণনা করেছি। এরপরে আমরা সামার এয়ার কন্ডিশনিং সিস্টেমের কথা বললাম, সেটা কিভাবে হয় তার ছবি দিয়ে সেটা বর্ণনা করলাম। এরপরে আমরা ইয়ার রাউন্ড বললাম, সারা বছর যেখানে যেখানে দুটো সিস্টেমই ওয়ার্ক করে, সামারেরটা উইন্টারেরটা। তারপরে আমরা ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম। ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম আবার দুই রকম, দেখো উইন্ডো টাইপ এবং ভার্টিক্যাল প্যাক টাইপ। উইন্ডোর কথা বললাম, ভার্টিক্যাল প্যাক্টের কথা বলছি, এন্ড সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের কথা বলছি। ইট ইজ মোর দ্যান 25 টন যদি হয় এবং এয়ার ফ্লো রেট যদি 300 মিটার কিউব পার মিনিট হয় এবং একটা বিল্ডিং এর ডিফারেন্ট জোনে আমরা করতে হয়, তাহলে আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমটা ব্যবহার করি। কথা কোকে এই কি হলো তোমাদের? এখন তোমাদের দেখো একটা প্রবলেমের কথা বলি। এই যে প্রবলেম নাম্বার 1, 38(1), air conditioning plant is required to supply 60 meter cube of air per minute at a dry bulb temperature এবং relative humidity দেওয়া আছে। আউটসাইড এয়ার, রুমের বাইরে 28 ডিগ্রি আর তার রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে। বলছে ডিটারমিন দ্য মাস অফ ওয়াটার ড্রেন এন্ড ক্যাপাসিটি অফ দ্য কুলিং কয়েল। Assume the air conditioning plant first to dehumidify and then to cool the air. দেখো এখানে অঙ্কটা কিভাবে কি দেওয়া আছে আমাদের।
এবং সেখান থেকে আমরা কি করে বের করব, এই যে আমরা সাইক্রোমেট্রিক চার্ট যেটা তোমরা শিখলা সেটা কি কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। স্পেসিফিক হিউমিডিটি, ড্রাইভাল টেম্পারেচার, এখান থেকে এনথালপি দুটা কি করে বের করা হচ্ছে সেটা দেখো, তোমাদের এই প্রবলেমটা সলভ করা আছে। এটা দেখে দেখে তোমরা এই কাজটা অঙ্কগুলা করবা। এখানে যে কয়টা অঙ্ক দেওয়া আছে 38-এর 1, 38-এর 2, 38-এর 3 আর 38-এর 4। আর 30-এর 5, 6ও আছে। তাহলে যে প্রবলেম গুলা দেওয়া আছে এগুলা প্রত্যেকে রুমে বসে বসে প্র্যাকটিস করবা। সাইক্রোমেট্রিক চার্ট পড়া হয়ে গেছে, এটাও পড়া হয়েছে। এখন তো তোমাদের এই চার্ট দেখে আর ভ্যালু বের করতে কোনো অসুবিধা নেই। কি ঠিক আছে? এরা আছে না নাই? স্যার আসি স্যার। জি স্যার। কোনো উত্তর দিচ্ছ না যে? মানে স্যার ভাবতেছিলাম স্যার অন্য কেউ দিবে স্যার, এই জন্য স্যার। ঠিক আছে, ভাবতে থাকো, অথবা কারো ভাবনার জন্য অপেক্ষা না করে নিজেরটা বলে ফেলবা আগে। তাহলে এই প্রবলেম গুলা যেভাবে বলেছি খাতায়, এখানে শুধুমাত্র সাইক্রোমেট্রিক চার্টটা নিয়ে, আর এখানে তো করে দেওয়া আছে, তুমি ওরটা দেখবা আর নিজে করবা। আর কেউ কিন্তু কপি করবা না, আগে বলা থাকলো। এখান থেকে কিভাবে ভ্যালু গুলা বের করেছে তুমিও ভ্যালুটা বের করার চেষ্টা করবা, দেখে দেখে শিখবা। হোক তার থেকে একটু ডিফারেন্ট হলেও অসুবিধা নাই, কিন্তু তুমি ভ্যালু বের করা শিখবা। করার পরে সলিউশন তো করাই আছে, প্রসেস জানা আছে, দেখিয়ে দেওয়া আছে কিভাবে সলভ করতে হচ্ছে, সুতরাং আর তো কোনো অসুবিধা নেই। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এগুলো হবে। আমরা 10:30টায় শুরু করব। তো তোমাদের আর কোনো প্রিপারেশন কিছু থাকলে তোমরা রেডি হতে থাকো, কিন্তু তোমাদের উপস্থিতি তো কম দেখতেছি, অনেক কম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার সিঙ্গেল স্ট্রোক ইঞ্জিন কি স্যার? হ্যাঁ, সিঙ্গেল স্ট্রোক ইঞ্জিন। সিঙ্গেল স্ট্রোক? সিঙ্গেল স্ট্রোক। সিঙ্গেল স্ট্রোক তো নাম শুনি না, আজকে তোমার কাছ থেকে প্রথম শুনলাম। স্যার আমাদের পরীক্ষাতে দিয়েছিল স্যার, সিঙ্গেল স্ট্রোক ইঞ্জিনে কয়বার ক্র্যাঙ্কের রেভলিউশন হয়? ওটা 2 স্ট্রোক অথবা 4 স্ট্রোক হবে, সিঙ্গেল স্ট্রোক বলে কোনো কথা নাই। স্ট্রোক ছিল স্যার, 2 স্ট্রোকই ছিল। হ্যাঁ, 2 স্ট্রোকই ছিল স্যার, 2 স্ট্রোক। তোমার শুনতে ভুল হয়েছে কোথাও, এটা হয় 4 স্যার স্পার্ক ইগনিশন ইঞ্জিন ছিল স্যার, এসআই। একটা রোটেশনের সিঙ্গেল মেবি আছে সিলিন্ডার ক্র্যাঙ্কশ্যাফট হতে কয়বার পারে। রোটেট করে? শোনো, সিঙ্গেল সিলিন্ডার হতে পারে, কিন্তু স্ট্রোক হতে হবে 4 স্ট্রোক আর 2 স্ট্রোক। স্যার হ্যাঁ, আমরা যারা বি সেকশনে পরীক্ষা দিছিলাম আর আজকে যে পরীক্ষাটা দিব, যে মার্কটা বেশি থাকবে ওটা কি কাউন্ট হবে না কি করে কাউন্ট সাধারণত হবে? আগে যেটা দেওয়া হয় তারপরে যখন দেয় তখন আগেরটা কি হয়? স্যার বাদ দিতে যেটা হ্যাঁ, তা আগেরটা বাদ দিয়ে দিব। তুমি সুযোগ 2 বার নিবা, তাহলে তো হবে না। স্যার একটু সময়টা একটু বাড়ায় দেওয়া যায় না স্যার? আর একটু বাড়াবো বলো। স্যার 10টা মিনিট স্যার একটু বাড়াই দিলে স্যার ভালো সুবিধা হতো আর কি স্যার, কারণ জি স্যার স্যার, নেটের স্যার সাবমিশনের একটা ব্যাপার স্যাপার থাকে তো স্যার। আপনি স্যার জমে দিবেন না ক্লাসরুমে? কোশ্চেন কি ক্লাসরুমে দিয়ে দেবেন নাকি এই এখানে তোমাদের জুমে থাকবে কোশ্চেন? জি স্যার। স্যার একটু সময় কি বাড়াবেন স্যার? স্যার শুধু 5 মিনিট বাড়াইলে হবে স্যার, সাবমিশন টাইমটা শুধু 5 মিনিট বাড়াইলে হবে স্যার। আর আমাদের ওইটা 30 লেখার টাইম 20 মিনিট আর সাবমিশন টাইম দিচ্ছি 15 মিনিট। আর কি স্যার প্লিজ স্যার একটু কষ্ট হয়ে যাবে স্যার লিখতে 20 স্যার মিনিট। 20 মিনিটে স্যার 20 মার্কের অ্যান্সার করা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটাই তো, মিনিটের সাথে দৌড়াতে হবে তো। 20 মিনিটে পসিবলই না এরকম ভাবে দৌড়াতে হবে, ওই গরুর মতো চললে তো হবে না, ঘোড়ার স্যার মতো পাঁচটা দৌড়াতে হবে।
স্যার লিখার টাইম স্যার আর 5টা মিনিট বাড়ায় দেন, 25 মিনিট করে দেন স্যার। আচ্ছা দেখা যাবে, আগে পরীক্ষা শুরু হোক, যদি কেউ পারে তাহলে কি করব? তুমি হয়তো পারছো না কিন্তু আরেকজন দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে, তখন স্যার মোবাইলের ব্যাপার স্যাপারও তো আছে স্যার, হচ্ছে অনেক সময় ফোন হ্যাং করে, প্রত্যেক অ্যাপের মধ্যে আবার অ্যাড দেখায়, যেহেতু আমরা অন্য সময় হ্যাং করে না, খালি পরীক্ষার সময় হ্যাং করে কেন তোমাদের? অন্য সময় তো বলো না যে স্যার আমার হ্যাং হচ্ছে বা কিছু হচ্ছে। না স্যার হয় স্যার, এখনকার হ্যাং আউট হয়ে থাকে অ্যাড দেখায় স্যার। স্যার এখনকার ফোনগুলোতে স্যার ওই হ্যাঁ অ্যাপগুলোতে এখন অ্যাড হবে। এই পরীক্ষার সময় ফোন হ্যাং হবে, তখন দেখবা নেট চলে যাবে, তার তখন চা খাওয়ার সময় হবে, নাস্তা করা হয়নি তখন হবে, অনেক কিছু হবে। দেখো এতদিন ক্লাস করছে, একবারও তো বলো না এগুলো কথা। আজ পরীক্ষার সময় অনেক ফ্যাক্টর গুলো করলো, ওই এয়ার কন্ডিশনিং এর যত রকম ফ্যাক্টর আছে ওগুলোর সাথে এটাও যোগ করে দেবো তোমাদের, এই ফ্যাক্টর গুলা দেখতেছো না, প্রথমেই বলছে ফ্যাক্টর এফেক্টিং কমফোর্ট এয়ার কন্ডিশনিং, ওইরকম জায়গায় তোমাদের ফ্যাক্টর গুলোকে যোগ করবে। তো ঠিক আছে, কিছুক্ষণ রেস্টে থাকো, একেবারে পুরো 10:30টায় শুরু হবে। এখান থেকে বেরিয়ে যাই নাকি?
স্যার আমাদের স্যার 25 শুরু করতে পারেন স্যার, 30 তো স্যার অনেক সময়, এত সময় স্যার দরকার হয় না আমার যা মনে হইতেছে। অনেকে এখন নাই, অনেকে 10টা 30 ভেবে ওয়েট করতেছে, তো তাদের জন্য থাক, এত তাড়াতাড়ি ডিসিশন গুলো অনেকে জানতে নাও পারে।